বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। তারেক রহমানের সঙ্গে দেশের পরিস্থিতি, নির্বাচন সহ নানা বিষয়ে হবে আলোচনা। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে। ভোটের সময় নিয়ে বিতর্কের অবসান হতে পারে লন্ডন বৈঠকে। রাজনৈতিক সংকট সমাধানে দুপক্ষকে ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সমন্বয়ের জায়গায় আসবে। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। সুতরাং কম্প্রোমাইজ মিনস তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া, কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। স্বজনদের সঙ্গে ঈদ উদযাপনের পর রাজধানীমুখী কর্মজীবী মানুষ। রেল স্টেশন, লঞ্চ টার্মিনালে ভিড়। যানজটের ভোগান্তি এড়াতে আগেভাগেই ফিরছেন অনেকে। রাজধানীতে জনসমাগম বাড়লে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা। স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। হাসপাতালে সীমিত পরিসরে পরীক্ষার সিদ্ধান্ত অধিদপ্তরের। ঈদের টানা ছুটিতে পর্যটন ও বিনোদন কেন্দ্রে মানুষের ঢল। বৃষ্টিতে ভিজে কক্সবাজার সৈকতে সমুদ্র স্নানে আনন্দ উদযাপন। চিড়িয়াখানায় শিশুদের উচ্ছ্বাস। চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে ভাটা। থানা থেকে লুট হওয়া মালামাল উদ্ধারও কম। পুলিশের ব্যর্থতা দেখছেন বিশ্লেষক। মানতে নারাজ ডিএমপি। বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে কারফিউ জারি, চলছে গণগ্রেফতার। নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরেও ছড়িয়ে পড়েছে আন্দোলন। কঠোর হাতে দমনের হুঁশিয়ারি ট্রাম্পের। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে কমনওয়েলথ। লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন সংস্থাটির মহাসচিব। এদিকে ব্রিটেনের সর্বদলীয় এমপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক ও উন্নয়ন সহযোগিতা গুরুত্ব পেয়েছে। এছাড়া এভিয়েশন খাতের দুই জায়ান্ট প্রতিষ্ঠানের শীর্ষ কর্তাদের সঙ্গে বৈঠক করেন ডক্টর ইউনূস। তারেক রহমানের সঙ্গে বৈঠকে দেশের বর্তমান পরিস্থিতি, নির্বাচন সংস্কার এবং জুলাই সনদ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রেস সচিব। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্ট। মঙ্গলবার সকালে লন্ডনে পৌঁছে ডরচেস্টার হোটেলে চলে যান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। কিছুক্ষণ বিশ্রামের পরেই শুরু হয় পূর্ব নির্ধারিত বৈঠক। সবগুলো বৈঠকেই অনুষ্ঠিত হয় হোটেলের লবিতে। দুপুরে ডক্টর ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাসের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ভাউটার ভ্যান বার্স ও ম্যানজিস এভিয়েশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চার্লস উইলি। বিমান প্রযুক্তি ও বিনিয়োগ সহ পারস্পরিক আগ্রহের বিষয়ে আলোচনা করেন তারা। এরপর ব্রিটিশ অল পার্টি পার্লামেন্টারি গ্রুপের নেতারা সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টার সঙ্গে। সাক্ষাতে বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যকার কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও উন্নয়ন সহযোগিতার বিষয় উঠে আসে। বিকেলে অধ্যাপক ইউনূসের সঙ্গে হোটেলে আসেন কমনওয়েলথের মহাসচিব শার্লি আয়েরকর বোতচোয়ে। প্রথম দিনে সবশেষ বৈঠকে বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব দেন তিনি। ওনার একটানা মিটিং ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম জানান, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও গভীর করা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের আস্থা অর্জন এই সফরের মূল লক্ষ্য। ব্রিটেনে আসার ওয়ান অফ দ্য মেজর ইস্যু হচ্ছে যে অ্যাসেট রিকভারি। আপনি জানেন যে বাংলাদেশের থেকে বিলিয়নস অফ ডলার্স চুরি হয়ে গেছে। সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের কাছ থেকে কিংস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন প্রধান উপদেষ্টা। শুক্রবার বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। তারেক রহমানের সাথে বৈঠক হচ্ছে 13 তারিখ সকালে। বাংলাদেশের এখনকার যে সিচুয়েশন, পলিটিক্যাল পরিস্থিতি, তারপরে আপনারা জানেন যে আমরা একটা ইলেকশনের ডেটটা ঘোষণা করেছি, সেই বিষয়ে, তারপরে ইলেকশনের এই জুলাই চার্টারটা হওয়া, রিফর্ম বিষয়, এগুলো যে কোনো ইস্যুই আলাপ হতে পারে।
এই সফর শুধুমাত্র আনুষ্ঠানিকতা নয়, আন্তর্জাতিক অঙ্গনে নতুন রূপে বাংলাদেশকে চিনিয়ে দেওয়ার এক সাহসী অগ্রযাত্রা। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠকে রাজনৈতিক সংকট সমাধানে আশাবাদী রাজনৈতিক বিশ্লেষকরা। এমনকি নির্বাচনের তারিখ নিয়ে বিতর্কের অবসান হবে বলেও মনে করেন তারা। তবে এক্ষেত্রে দুপক্ষকেই অনড় অবস্থানে না থেকে ছাড় দেওয়ার মানসিকতা নিয়ে আলোচনায় বসার পরামর্শ বিশ্লেষকদের। আফজাল হোসেনের রিপোর্ট। সংস্কার ও জাতীয় নির্বাচন কবে হবে তা নিয়ে গত কয়েক মাস ধরেই দেশের রাজনীতির পরিবেশ ঘোলাটে। জাতির উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার ভাষণে এপ্রিলে ভোটের কথা জানানো হলেও অস্থিরতা খানিকটা কমে যায়, যদিও এবছরের ডিসেম্বরের মধ্যেই ভোটের দাবিতে অনড় বিএনপি। বিএনপি নেতারা বলছেন নির্বাচনের জন্য উপযুক্ত সময় নয় এপ্রিল। তবে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল সরকারের রোডম্যাপকে স্বাগত জানিয়েছে। রাজনৈতিক এমন পরিস্থিতির মধ্যেই শুক্রবার বৈঠক হতে যাচ্ছে ডক্টর ইউনূস ও তারেক রহমানের। দেশের রাজনীতি সচেতন সবার দৃষ্টি এখন লন্ডনের এই বৈঠকের দিকে। সম্ভবত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন গুরুত্বপূর্ণ সংস্কার, জুলাই সনদ, নির্বাচনের তারিখ নিয়ে সরকার ও বিএনপির যে দূরত্ব সৃষ্টি হয়েছে সেটি কমে আসবে এই বৈঠকে। এতদিন নির্বাচনের রোডম্যাপ নিয়ে বা সময়সীমা নিয়ে যে ধরনের একটা অনিশ্চয়তা ছিল, আমি মনে করি যে দুই পক্ষই একটা সহনীয় জায়গায় আসবে। এটা একটা আইস ব্রেকিং, একটা বড় ধরনের আইস ব্রেকিং হবে আর কি। সেই ক্ষেত্রে এখন ডক্টর ইউনূসকে আগে আসতে হবে, তাতে করে কিন্তু দুই পক্ষের মধ্যে একটা সমঝোতা হওয়ার রাস্তা, একটা ইঙ্গিত আমরা পাচ্ছি। আমি আশা আলো দেখতে। আরেকজন রাজনৈতিক বিশ্লেষক বলছেন বৈঠক কতটুকু ফলপ্রসূ হবে তা নির্ভর করছে সরকার ও বিএনপির ছাড় দেওয়ার মানসিকতার উপর। পলিটিক্স ইজ দ্য আর্ট অফ কম্প্রোমাইজ। যে যত সুন্দরভাবে কম্প্রোমাইজ করতে পারবে ওই দেশটা, ওই সরকারটা তত ভালো চলবে। সুতরাং কম্প্রোমাইজ মিন্স তো তার পজিশন থেকে অ্যাডামেন্ট না হয়ে ছাড় দেওয়া, কিছু ছাড় দিলে সমস্যার সমাধান হবে। তবে লন্ডনে যে সবকিছুর ফয়সালা হয়ে যাবে এমনটি মনে করছেন না রাজনৈতিক বিশ্লেষকরা, কেননা দেশের অন্য দলগুলোর সঙ্গেও সমঝোতা বা আলোচনার দরকার পড়বে। আমার মনে এখানে আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে পরিবারের সঙ্গে কাটানো সুখ স্মৃতি নিয়ে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছে মানুষ। ফিরতি যাত্রায় ট্রেন, বাস এবং লঞ্চে স্বস্তি থাকার কথা জানিয়েছেন তারা। সহকর্মী শাহিন আলমকে সঙ্গে নিয়ে তোহা খান তামিমের রিপোর্ট। পেছনে ফেলে আসা প্রিয় মুখের স্মৃতি, মা বাবা কিংবা ভাই বোনের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্ত। ঈদ উদযাপন শেষে সুখ স্মৃতি নিয়েই আবারও কর্মব্যস্ত নগরীতে পা রাখা। বুধবার সকাল থেকেই কমলাপুর রেল স্টেশনে আসতে থাকে বিভিন্ন গন্তব্যের ট্রেন। ছুটি শেষ পর্যায়ে হওয়ায় ঝক্কি ঝামেলা এড়াতে অনেকে আগে ভাগে চলে আসেন রাজধানীতে। চাপ যেন না হয় এই জন্য দ্রুত চলে আসলাম ঢাকায়। আনন্দ খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে। পতেঙ্গাও ঘুরে আসলাম। এছাড়া যারা ঈদের আগে টিকিট পাননি কিংবা নানা ব্যস্ততায় বাড়ি যেতে পারেননি তারাও ভিড় করেন স্টেশনে। ঈদের আগে ট্রেনের টিকিট পাইনি তো তাই যেতে পারিনি, এখন পেয়েছি তাই যাচ্ছি। খালামুনির বাসায় যাচ্ছি। ঈদের সময়টা প্রচুর ভিড় হয়, তখন টিকিট পাওয়া অনেক কঠিন, সে কারণে পরে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। ঈদ যাত্রায় দেখেছিলাম সেই তুলনায় ফেরত যাত্রায় যাত্রীর চাপ কিছুটা কম, কারণ ঈদ পরবর্তী সময়ে একটা লম্বা ছুটি ছিল। ভোর হতেই সদরঘাট লঞ্চ টার্মিনালেও একের পর এক ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে আসা বিভিন্ন রুটের লঞ্চ। স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে স্বস্তির যাত্রায় সন্তোষ প্রকাশ করেন যাত্রীরা। আশাটা অনেক সুন্দরভাবে আসছি। যাত্রী কিছুটা কম ছিল, কারণ একদম অফিস খোলার ডেট তো এখনো হয়নি। ছুটি তো অনেকে 10 দিন 8 দিন, এই জন্য বর্তমানে চাপটা কম আছে। ভাড়া যেটা নরমালি থাকে ওইটাই ছিল। এছাড়া সড়ক পথেও যানজট না থাকায় ঝামেলাহীনভাবেই রাজধানীতে ফিরেছেন মানুষ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে থাকা ফাঁকা ঢাকায় করোনার সংক্রমণ বাড়াচ্ছে উদ্বেগ। ছুটি শেষে জনসমাগম বাড়লে রাজধানীতে ব্যাপক হারে ছড়িয়ে পড়ার শঙ্কা বিশ্লেষকদের। বলছেন মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ ঠেকানো সম্ভব। এদিকে হাসপাতালগুলোতে সীমিত পরিসরে করোনা পরীক্ষা চালুর সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। মনির হোসেনের রিপোর্ট।
করোনার নতুন ধরন আবারও বাড়াচ্ছে উদ্বেগ। গত 2 সপ্তাহ ধরে দেশেও নতুন করে করোনা শনাক্ত হচ্ছে। 5 জন মারা যান 1 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে আক্রান্তের অধিকাংশই ঢাকায়, আর ঈদের ছুটিতে ফাঁকা ঢাকায় এমন সংক্রমণে বাড়ছে উদ্বেগ। ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছেন নগরবাসী। এতে কর্মচঞ্চল হয়ে উঠবে ঢাকা, বাড়বে জনসমাগম। এই অবস্থায় করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা স্বাস্থ্য বিশেষজ্ঞদের। তাই মাস্ক পরা সহ স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তারা। জুন মাসেও প্রথমেই কয়েকটা দিনে মে মাস থেকে ছাড়িয়ে গেছে, কাজেই সংক্রমণের গতিটা কিন্তু ঊর্ধ্বমুখী। এবং তারপরে মানুষের চলাচল যেহেতু বেশি হবে, একে অপরের সাথে মেশা, যানবাহনে ভিড় হবে, কাজেই যেটা অলরেডি যাবার সময়ও যানবাহনে ভিড় ছিল, আসার সময় ভিড় হবে, কাজেই সংক্রমণ আরও বেশি মাত্রায় ছড়িয়ে পড়ার তো একটা সম্ভাবনা আছে। জনসচেতনতা বাড়াতে এখনই সরকারি পদক্ষেপেও জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে আগে দরকার আমাদের স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালগুলোতে স্বাস্থ্যবিধি মেনে চলাটা কার্যকরী করা কর্তৃপক্ষের পক্ষ থেকে। যেখানে প্রবেশ পথেই মাস্ক যেন থাকে, যে যার মাস্ক থাকবে না তাকে একটা মাস্ক দিয়ে দেওয়া হবে। যদি স্বাস্থ্যকেন্দ্রগুলোতে আমরা এইভাবে বিশেষ করে বড় বড় শহরে বা যেখানেই এইটার পাওয়া যাবে, আর সেখানে যদি আমরা শুরু করি, তাহলে আমরা অন্যান্য জায়গায় এটাকে আরও কার্যকরী করতে সুবিধা হবে। করোনা শনাক্তের হার বাড়তে থাকায় যেসব মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে RT-PCR ল্যাব আছে, সেখানেই সীমিত পরিসরে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ভ্যাকসিন, বিভিন্ন ব্যবস্থাপনা নির্দেশিকা, ঔষধ, অক্সিজেন, প্রয়োজনীয় যন্ত্রপাতি, ICU, কোভিড চিকিৎসার বিশেষায়িত সুবিধা সম্বলিত নির্দিষ্ট হাসপাতাল, সেবাদানকারীদের জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী যেমন মাস্ক, PPE, ফেস শিল্ড এক্সেট্রা ইত্যাদি, কোভিড-19 সংক্রান্ত সকল বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় সংস্থার মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রস্তুতি চলমান আছে। করোনা পরীক্ষায় যথেষ্ট কিট মজুত আছে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ঈদের আনন্দ উপভোগে দেশের বিভিন্ন বিনোদন কেন্দ্রে নানা বয়সী মানুষের ভিড়। নাগরদোলা, ঝর্ণা, ঝুলন্ত সেতু ও সবুজে ঘেরা পাহাড় সহ নানা দর্শনীয় স্থানে প্রিয়জনের সঙ্গে উৎসবে মেতেছেন বিনোদন প্রেমীরা। খুশির রং লেগেছে শিশুদের মনেও। সাগরের ঢেউ আছড়ে পড়ছে তীরে, ঢেউয়ের তালে নিজেদের ভাসিয়ে আনন্দে মাতোয়ারা পর্যটকরা। কক্সবাজারের বিভিন্ন সৈকত পয়েন্ট এখন পর্যটকদের দখলে। ঈদের টানা ছুটি উপভোগে পরিবার নিয়ে সৈকতে ভিড় করেন ভ্রমণ পিপাসুরা। নোনা জলে খুনসুটি কিংবা স্মৃতির ফ্রেমে নিজেদের বন্দী করতে ব্যস্ত অনেকেই। সবাই সবার মতো আনন্দ করতেছে, সবার ফ্যামিলিটা ভালো লাগতেছে দেখতে। সারা বছরের যে ক্লান্তি এটা দূরীভূত করে ফেলে আমরা এখানে এসে। কানায় কানায় পূর্ণ পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত। সূর্যোদয় সূর্যাস্তের বেলাভূমিতে ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন বিনোদন প্রেমীরা। পরিবার ও বন্ধু বান্ধবদের নিয়ে বগুড়ার মহস্থানগড়ে প্রত্নতত্ত্ব নিদর্শন দেখতে যান অনেকে। দর্শনার্থীদের নিরাপত্তা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যবস্থা জোরদার করেছে কর্তৃপক্ষ। প্রথমে গেলাম বিহল লক্ষিন্দারের বাসরগড়, ওখান থেকে আসলাম এই মহস্থানগড় জাদুঘরে। রাজার আমলের যে প্রত্নতত্ত্ব, ভাস্কর্য, মূর্তি ইত্যাদি আর কি, আর অনেক কিছু আছে দেখার মতো। শুধু বড়রাই নয়, উৎসবের রং লেগেছে শিশুদের মনেও। বাবা মায়ের হাত ধরে রাজধানীর জাতীয় চিড়িয়াখানায় যায় শিশুরা। বাঘ, ভাল্লুক, বানর সহ নানা প্রজাতির পশু পাখি দেখে উচ্ছ্বসিত তারা। তীব্র গরম উপেক্ষা করে বিভিন্ন রাইডে চড়ে আনন্দ উপভোগ করে শিশুরা। ছুটি পায় না, তার জন্য গরমের মধ্যে আসি। সন্তানের আনন্দ দেখে পরিতৃপ্ত বাবা মায়েরাও। ফাহরি ফারজানা, সময় সংবাদ। এই মুহূর্তে মিরপুরে জাতীয় চিড়িয়াখানায় আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ। কক্সবাজার সৈকতের সুগন্ধা পয়েন্টে সুজাউদ্দিন রুবেল এবং কুয়াকাটা সমুদ্র সৈকতে আছেন শিকদার জামির। শুরুতেই যাচ্ছে রাইদুলের কাছে। রাজধানী সহ এর আশেপাশে যে সকল এলাকাগুলো রয়েছে সেখান থেকে কিন্তু দর্শনার্থীরা আসছে রাজধানীর চিড়িয়াখানা যে রয়েছে সেই চিড়িয়াখানায় শিশুদেরকে, বড়দেরকে সকলকে সঙ্গে নিয়ে কিন্তু ঈদের আনন্দ ভাগাভাগি এবং উপভোগ করতে আসছে এই চিড়িয়াখানায়। আমরা সকাল থেকে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি যে যেহেতু এটা ঈদের লম্বা একটা ছুটি, প্রথম 2-3টা দিন কোরবানির ব্যস্ততার পর কিন্তু এখন একে একে পরিবার পরিজন নিয়ে, বিশেষ করে শিশুদেরকে, ছোট বাচ্চাদেরকে নিয়ে কিন্তু বিনোদন কেন্দ্রগুলোতে ঘুরতে আসছেন এবং সেই আনন্দগুলো উপভোগ করছে চিড়িয়াখানার বিভিন্ন পশু। যেমন আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে
বাংলাদেশের যে রয়্যাল বেঙ্গল টাইগার সেই বাঘের গর্জন কিন্তু মাঝে মাঝে দিচ্ছিল এবং যেমনটা বলছিলাম যে হয়তো আমাকে দেখে বোঝা যাচ্ছিল যে প্রচণ্ড একটা গরম পড়েছে রাজধানীতে এবং এই ভ্যাপসা গরমের মধ্যেও কিন্তু আসলে যারা দর্শনার্থী সেই দর্শনার্থীরা কিন্তু তাদের বাচ্চাদেরকে নিয়ে এই আনন্দ উপভোগ করার জন্য চিড়িয়াখানায় ছুটে এসেছেন। অনেকে আবার দেখতে পেয়েছি যে গরমের কারণে এই গাছের নিচে বা বিভিন্ন বিশ্রামাগারে বসে আসলে কিছুটা বিশ্রামী নিয়ে নিতে আমরা লক্ষ্য করতে পেরেছি। তো যদি সব কিছু বলতে চাই যে এই শত গরম শত ভোগান্তি সব কিছু উপেক্ষা করে কিন্তু ঈদের আনন্দটা আসলে এই গরমের কাছে বা ভোগান্তির কাছে আসলে ফিকে হয়ে গিয়েছে, যে কারণে সকলের মুখে একটাই কথা যে না, যেহেতু ছুটিটা সীমিত, একটা 10 দিনের ছুটি, তো এই ছুটিটাকে আসলে তারা কাজে লাগাতে কিন্তু ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে আসে। তো রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো তো এই তো চিত্র আমরা দেখছিলাম। এখন আমরা যেতে চাই কক্সবাজারের সমুদ্র সৈকতের, সেখানকার সমুদ্রের কি অবস্থা, সেখানকার মানুষ কতটা উপভোগ করছে সমুদ্র, সেটি দেখতে আমরা যাব। আমাদের সহকর্মী সেখানে আছেন সুজাউদ্দিন রুবেল। রুবেল, কক্সবাজারে বিশেষ করে গত 5 দিন ধরে পর্যটকের যে চাপ সেটি এখনও অব্যাহত রয়েছে। ঈদের যে লম্বা ছুটি সেটি যতই শেষ হয়ে আসছে ততই কিন্তু আমরা লক্ষ্য করছি পর্যটকের যে চাপ সেটি বাড়ছে। বিশেষ করে আজকে বৃহস্পতিবার এবং আগামীকাল শুক্রবার সহ শনিবার পর্যন্ত বিপুল সংখ্যক পর্যটকের চাপ কক্সবাজারে থাকবে, সেটি প্রত্যাশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এখন পর্যন্ত যেটি বলা হচ্ছে, কক্সবাজারে গত 5 দিনে 5 লাখের কাছাকাছি পর্যটক কক্সবাজারে ভ্রমণে এসেছেন। তারা ঈদ আনন্দ ভাগাভাগি করেছেন। এখানে পরিবার পরিজন কিংবা প্রিয়জনের সঙ্গে বিশেষ করে বাচ্চাদের নিয়ে এসেছেন। আমরা লক্ষ্য করছি সমুদ্রের বালুচরে বাচ্চাদের নিয়ে বালি নিয়ে যেমন খেলা করছে, ঠিক পানি নিয়ে খেলা করছে। অন্যদিকে আমরা লক্ষ্য করছি প্রিয়জনের সঙ্গে সমুদ্র স্নানে ব্যস্ত হয়ে পড়েছেন যারা দেশের দূর দূরান্ত থেকে এসেছে মানুষজন। এই যে গত 5 দিনে বিপুল সংখ্যক পর্যটকের যে ভিড়, সেই ভিড়কে কেন্দ্র করে এখানকার যারা ব্যবসায়ী রয়েছেন, বিশেষ করে সৈকত পাড়ের ফটোগ্রাফার থেকে শুরু করে ঘোড়াওয়ালা, বিচ বাইক কিংবা জেট স্কি চালক, সবাই কিন্তু বেশ আনন্দ প্রকাশ করছে। তারা বলছে যে পর্যটক আসলেই তাদের যে আয় রোজগার সেটি বাড়ে। ঈদের যে প্রত্যাশিত যে ব্যবসা আশা করেছিলেন তারা সেই ব্যবসাটা হচ্ছে, সেই বিষয়টি বলছেন। আমরা আসলে লক্ষ্য করছি যেহেতু বিপুল সংখ্যক পর্যটক, এই পর্যটককে কেন্দ্র করে এখানকার যারা হকার থেকে শুরু করে সবাই কিন্তু ব্যস্ত সময় পার করছেন। অন্যদিকে হোটেল ব্যবসায়ীরা বলছেন তারা যে বুকিং, যে 9 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত তাদের যে বাড়তি চাপ সেটি এখনো পর্যন্ত রয়েছে। তবে সাগর যেহেতু উত্তাল রয়েছে সেই ক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে পড়ছে। যারা লাইফগার্ড কর্মী রয়েছেন তারা চেষ্টা করছেন সমুদ্র স্নানে পর্যটকরা যারা গোসল করছেন তাদেরকে যাতে নিরাপদ রাখা যায় সেজন্য তারা বাড়তি নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি জেলা প্রশাসনের একজন জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে 3 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছে। সবাই একযোগে 3টি পয়েন্টে কাজ করছে যাতে দুর্ঘটনা এড়ানো যায়। তো এই ছিল আমার কাছে কক্সবাজার সৈকত থেকে বিনোদনের সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি বিনোদনের আরও খবর জানতে। কুয়াকাটা সৈকতে রয়েছেন আমাদের সহকর্মী শিকদার জাবির হোসেনের কাছে। সকাল থেকে কানায় কানায় পুরনো কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে 2 পাশ অর্থাৎ পূর্ব এবং পশ্চিম এই 2 পাশের কয়েক কিলোমিটার জায়গা পর্যটকদের পদচারণায় মুখর রয়েছে। 18 কিলোমিটার সৈকতের বিভিন্ন পয়েন্টে কিন্তু এই মুহূর্তে পর্যটকরা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি হাজার হাজার পর্যটক বিভিন্ন বয়সী, তারা সমুদ্রের সাথে ঈদ আনন্দ উপভোগ করছেন। সমুদ্রের ঢেউয়ের গর্জন এবং চিকচিক বালু, সেই সঙ্গে সমুদ্রের হিমেল হাওয়া, সব কিছু কিন্তু পর্যটকদের মুগ্ধ করছে। পর্যটকরা তারা পরিবার পরিজন নিয়ে এখানে নানাভাবে আনন্দ উপভোগ করছেন। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে পর্যটকরা সমুদ্রের বালিয়াড়িতে নোনা জলে গা ভাসাচ্ছেন, পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্নভাবে আনন্দে মেতেছেন। আমরা দেখেছি ঈদের দ্বিতীয় দিন থেকে শুরু করে আজকে 5ম দিন পর্যন্ত একটানা পর্যটকের চাপ বাড়তেছে, অর্থাৎ প্রতিদিনই কিন্তু পর্যটকের সংখ্যা বাড়ছে। টানা 10 দিনের সরকারি ছুটির কারণে কিন্তু পর্যটকের সংখ্যা বেড়েছে, সেটি আমরা আসলে জানি। আসলে
আমাদেরকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা জানিয়েছেন যে আগামী 3 থেকে 4 দিন পর্যটকের সংখ্যা এভাবেই বাড়তে থাকবে। এখন এই মুহূর্তে পর্যটকের সংখ্যা কুয়াকাটায় শতভাগ হোটেল মোটেল বুকিং রয়েছে, সেটি কিন্তু হোটেল মোটেল মালিকরা আমাদেরকে জানিয়েছেন। তারা বলছেন যে এভাবে যদি আরও টানা 3 থেকে 4 দিন পর্যটকের উপচে পড়া ভিড় থাকে, পর্যটকের আগমন থাকে, সেক্ষেত্রে হোটেল মোটেল মালিকদের ব্যবসা বাণিজ্য অনেক প্রসার হবে, তারা অনেকটা লাভবান হতে পারবেন। আমরা দেখেছি ঈদকে ঘিরে ঈদের পর থেকেই কিন্তু পর্যটকের সংখ্যা যেভাবে বেড়েছে, তাতে করে কুয়াকাটার পর্যটক সংশ্লিষ্ট ব্যবসায়ীদের কিন্তু লাভ হচ্ছে, তারা কিন্তু বিভিন্নভাবে লাভবান হচ্ছেন। আমরা দেখেছি যে কুয়াকাটার যে দর্শনীয় স্পটগুলো রয়েছে, লাল কাঁকড়ার চর, ফাতরার বন, লেম্বুর বন সহ আরও যে দ্বীপগুলো রয়েছে আশপাশে, সেই দ্বীপগুলো কিন্তু এই মুহূর্তে পর্যটকদের পদচারণায় মুখরিত হয়েছে এবং সৈকতের যে স্পিড বোট, ওয়াটার বাইক এবং ঘোড়ার গাড়ি সহ বিভিন্ন যে অস্থায়ী ব্যবসা বাণিজ্য রয়েছে, সেই ব্যবসা বাণিজ্যেও কিন্তু প্রসার হচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এতটুকুই ছিল কুয়াকাটা সমুদ্র সৈকত থেকে আমার কাছে সবশেষ। সরাসরি যুক্ত ছিলাম কুয়াকাটা সমুদ্র সৈকতে, তার আগে যুক্ত ছিলাম কক্সবাজার এবং রাজধানী মিরপুরে জাতীয় চিড়িয়াখানায়। সারা দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে হালকা থেকে মাঝারি তাপপ্রবাহ, গরমে অতিষ্ঠ নগরবাসী। আবহাওয়াবিদ বলছেন এমন তাপপ্রবাহ থাকবে আরও 2 দিন। কোথাও কোথাও হালকা বৃষ্টি হলেও তাতে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই। রোববারের ভারী বৃষ্টিপাত শুরু হলে কমবে তাপমাত্রা। রৌদ্রোজ্জ্বল ঝকঝকে দিন, তবে প্রচণ্ড গরমে বাইরে বের হওয়া কঠিন। গরমে অতিষ্ঠ নগরবাসী। ঈদের ছুটিতে রাজধানী এখনও ফাঁকা, তবে জীবিকার তাগিদে যাদের রাস্তায় বের হতে হয় তাদের এ গরমে সীমাহীন কষ্ট। তাই গাছের ছায়ায় দাঁড়িয়ে, কেউ বা পথের ধারে শরবতের স্বাদ নিয়ে এ গরমে একটু স্বস্তি খোঁজেন। প্রচুর গরম, মানে গরমে গাড়ি চালানো খুব কষ্ট। যখন মনে করেন আপনার বেশি গরম লাগে, টিকতে পারি না, তখন গাছের ছায়ার নিচে আসি, তখনও গাছের ছায়ার নিচে বাতাস থাকে না। খুব গরমের জানিয়ে তো থাকা যায় না, কষ্ট করে চলাচ্ছি। এদিকে ছুটিতে পরিবার নিয়ে ঘুরতে বের হয়ে গরমে বিপাকে পড়েন অনেকে। শিশুদের অসুস্থতার কথা ভেবে না ঘুরেই বাড়ি ফিরে যান কেউ কেউ। অনেক গরমে যে বেশিক্ষণ থাকবো না, চলে যাবো। বাচ্চাদের নিয়ে আসছিলাম ঘুরতে, গরমে এখন অতিষ্ঠ। বাচ্চাদের নিয়ে আসলে অনেক ঘোরার ইচ্ছা ছিল, কিন্তু এত গরমে বাচ্চা মানুষ তো এটা সহ্য করবে না, আমরা বড়রাই করতে পারছি না। ঘুরতে আসছি কিন্তু গরমের জন্য পিপাসা লাগতেছে, কষ্ট হচ্ছে। আমি ফ্যামিলি নিয়ে বের হয়েছিলাম, তো এর তো প্রচুর পরিমাণ গরম, আমি অর্ধেক পথে থেকে আবার বাসায় ফিরে গেছি। আবহাওয়াবিদ জানান সারা দেশে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, আরও 2 দিন থাকবে তাপপ্রবাহ। আগামী রোববার থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ। যেহেতু এখন বর্ষাকালে যে বৃষ্টি হওয়া দরকার টানা ওই রকম বৃষ্টি নেই। এখন অনেক জায়গায় হয়তো একবার বা 2বার বৃষ্টি হয়, এই বৃষ্টিতে ওইভাবে তাপমাত্রা কমবে না। এটা আসার জন্য আমরা আরও 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে এবং ইতিমধ্যে কিছুটা মৌসুমী সক্রিয়তা পেয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম ডিভিশন এবং সিলেট ডিভিশনে। আগামী কয়েকদিন দেশের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টি হলেও তাপমাত্রা কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া 15 জুনের পর থেকে বৃষ্টিপাত বাড়লে তাপমাত্রা কিছুটা কমবে বলেও আশা করা হচ্ছে। আয়েশা সিদ্দিক, সামিয়া, সময় সংবাদ, ঢাকা। গার্ডেন ফ্রেশ টেকনোলজির কঙ্কা ফ্রিজে 14 দিনেরও বেশি সময় খাবার থাকে ফ্রেশ। 5 আগস্টের পর চাঞ্চল্যকর মামলার আসামি গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর সফলতা খুবই কম। পুরোপুরি উদ্ধারও করতে পারছে না নগদ অর্থসহ লুণ্ঠিত মালামাল। এই ব্যর্থতাকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অন্যতম কারণ বলছেন অপরাধ বিশ্লেষক। তবে 2-1টি ঘটনা ছাড়া সব মামলার রহস্য উদ্ঘাটনের দাবি ডিএমপির। মাসুদুর রহমানের বিশেষ প্রতিবেদন। গত 26 এপ্রিল সিদ্ধেশ্বরী এই জায়গায় এক নারীকে টেনে হিচড়ে তার ভ্যানিটি ব্যাগ ছিনতাই করে ছিনতাইকারীরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি হলেও 1 মাসেরও বেশি সময় অতিবাহিত হওয়ার পরও আসামিদের শনাক্ত তো দূরের কথা, গ্রেফতারি করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। এই ঘটনা ভাইরাল হলেও জড়িতরা আইনের আওতায় না আসায় ক্ষোভ জানান ভুক্তভোগীরা। প্রায় 1.5 মাস হয়ে গেল যে এখন এটার কোনো সুরাহা হইল না, কিন্তু আমরা কিন্তু রাস্তাঘাটে কোনো নিরাপত্তা পাচ্ছি না।
চাঁদার দাবিতে সম্প্রতি মোহাম্মদপুরের শেরশাশুড়ি রোডে আবাসন ব্যবসায়ীর অফিসে 2 দফা গুলি করে সন্ত্রাসীরা। দুটি ঘটনায় সিসিটিভি ফুটেজে 5 জনকে দেখা গেলেও গ্রেফতার হয়েছে মাত্র 2 জন। উদ্ধার হয়নি সে অস্ত্র। পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ ভুক্তভোগী ব্যবসায়ীর। আমার গেট বন্ধ করে থাকতে হয়, পুলিশ তো এখনো পর্যন্ত আমাকে কোনো সহায়তা করতেছে না। 13 মে তেছুনি পাড়ায় বাসার পাশে খেলতে গিয়ে নিখোঁজ হয় 5 বছরের শিশু রোজামণি। পরে গরম পানি দিয়ে ঝলসানো মরদেহ উদ্ধার করে পুলিশ। 1 মাস হতে চললেও এ মামলার অগ্রগতি না থাকায় হতাশ রোজার মা। যে কোনো কৌশল পারেন আমার মায়ের হত্যার খুনি আপনারা বাই করে দিবেন। 11 জানুয়ারি গুলশানে যৌথ বাহিনীর পরিচয়ে এক বাসা থেকে 60 ভরি স্বর্ণালংকার ও 34 লাখ টাকা লুট করা হয়। সন্দেহভাজন কয়েকজন আটক হলেও মূল আসামি ও লুণ্ঠিত মালামাল এখনো অধরা। 5 আগস্টের পর এমন 20টির বেশি ঘটনা পর্যালোচনা করে দেখা যায় চাঞ্চল্যকর মামলায় আসামি ধরতে পারছে না পুলিশ, উদ্ধার করতে পারছে না লুণ্ঠিত মালামাল। এই কারণেই আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি হচ্ছে না বলে মনে করেন অপরাধ বিশ্লেষকরা। এই যাত্রাপালার বিবেকের ভূমিকা দিয়ে বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাবে না, বরং পুলিশকে এখানে নায়কের ভূমিকা পালন করতে হবে। তবে ডিএমপির দাবি ছাড় পাচ্ছে না অপরাধীরা, উদ্ধার হচ্ছে আলামত। যেসব এভিডেন্স সেগুলো পর্যালোচনা করে আমরা কিন্তু তাদের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে যথাযথভাবে প্রতিবেদন দাখিল করছি। তো অতএব কেউ গ্রেফতার না হওয়া মানে সে আইনের বাইরে থেকে গেলে তা কিন্তু নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশকে আরও তৎপর হওয়ার তাগিদ বিশ্লেষকদের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে রবীন্দ্র কাছারি বাড়িতে সর্বসাধারণের প্রবেশ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। দর্শনার্থী নিরাপত্তা কর্মীর হাতাহাতি ও হামলার জেরে এমন সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। সকালে এ সংক্রান্ত একটি নোটিশ কাছারি বাড়ির গেইটে লাগানো হয়। গত রোববার বিকেলে পার্কিংয়ের টোকেন দেওয়াকে কেন্দ্র করে এক দর্শনার্থী এবং নিরাপত্তা কর্মীদের কথা কাটাকাটি হয়, যা এক পর্যায়ে হাতাহাতিতে গড়ায়। এর জেরে মঙ্গলবার বিক্ষুব্ধ জনতা মিছিল নিয়ে কাছারি বাড়িতে হামলা এবং ভাঙচুর চালায়। এ সময় বাড়ির তত্ত্বাবধায়ককে মারধর করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পাবনায় দোকান থেকে ফল কেনার সময় কাভার্ড ভ্যান চাপায় মা মেয়ে সহ 3 জন মারা গেছেন, আহত হয়েছেন 1 জন। সকালে ঈশ্বরদীর মুন্নার মোড়ে লিচু বিক্রি করছিলেন আনিসুর রহমান। স্ত্রী সন্তান নিয়ে কুষ্টিয়া থেকে নাটোর যাওয়ার পথে আনিসুরের দোকানের সামনে মোটরসাইকেল থামিয়ে লিচু দরদাম করছিলেন বিজিবির সাবেক সদস্য মফিজুল ইসলাম। হঠাৎ দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান মফিজুল সহ 4 জনকে চাপা দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যান। সেখানে লিচু বিক্রেতা ও মফিজুলের স্ত্রী সন্তানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নদী ভাঙন রোধে অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রয়োজনে সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহযোগিতা নেওয়া হবে। এছাড়া পদ্মা সেতুর আশেপাশে জেগে ওঠা চর খনন করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক করতে নেওয়া হবে পরিকল্পনা। শরীয়তপুরে পদ্মা সেতুর কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন শেষে একথা জানান সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ উপদেষ্টা ফাউজুল কবির খান। অর্থ এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ জানান, পদ্মা সেতুর কাছাকাছি ভাটিতে থাকা কনস্ট্রাকশন ইয়ার্ড রক্ষা বাঁধ সহ আশপাশের এলাকার ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। 7 জুন ঈদের দিন পদ্মার তীব্র স্রোতে ধসে পড়ে বাঁধের 250 মিটার অংশ। ড্রেজারগুলোকে দখল করে নিতে হবে, ইম্পাউন্ড করতে হবে এবং সেগুলোকে ইম্পাউন্ড করে এইসব মালিকদের বিরুদ্ধে মামলা দিতে হবে। এবং এইটা যদি বন্ধ না করা যায় তাহলে আমরা এখানে ইন্টারভেনশন করে এই সমস্যার সমাধান হবে। ডিজাইন লাগবে, এটা তো টাকা পয়সা কিন্তু মোটামুটি কম টাকা পয়সা সরকারে, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আমরা যতটুকু পারি দেব। যত দ্রুত সম্ভব যদি আমাদের কাছে ফিজিবিলিটি টেকনিক্যাল ডিজাইনগুলো দেয় আমরা তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করব। আগের বছরের তুলনায় এবারের ঈদে পশু কোরবানির পরিমাণ কমেছে 13 লাখ। এর পেছনে রাজনৈতিক পট পরিবর্তন ও মূল্যস্ফীতির প্রভাব দেখছেন ব্যবসায়ীরা। কম কোরবানির কারণে পূরণ হয়নি চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রাও। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী পশু কোরবানি হয়েছে 91 লাখের কিছু বেশি। ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে পশু কোরবানি শুধু ধর্মীয় নয়, এর সঙ্গে জড়িত অর্থনৈতিক বিষয়ও। দেশে চামড়ার যোগানের 60% আসে কোরবানি থেকে, যা চামড়া ও চামড়াজাত পণ্য উৎপাদন ও রফতানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তবে এবারের ঈদে গত বছরের তুলনায় কম পশু কোরবানি হয়েছে। প্রাণী সম্পদ অধিদপ্তর জানিয়েছে দেশে মোট 91,36,734টি পশু কোরবানি হয়েছে, যা গেল বছর ছিল 1,04,08,918টি, যার প্রভাব পড়েছে চামড়া সংগ্রহে। যতটুকু খোঁজখবর নিয়েছি সেখানে আমরা দেখেছি প্রায় 15 থেকে 20% কোরবানি কম হয়েছে। সেই ক্ষেত্রে যে হয়তো 80 থেকে 85 লক্ষ পিস আমরা এবছর সংগ্রহ করব। পশু কোরবানি কম হওয়ার পিছনে অবিকৃত পশুর কথা তুলে ধরেছে প্রাণী সম্পদ অধিদপ্তর। সংস্থাটি হিসাব করে দেখেছে এবছর 33,10,000-এর মতো কোরবানির পশু অবিকৃত ছিল। মূল্যস্ফীতি ও রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে কোরবানিতে। 24-এর চিত্র 25-এর চিত্র এক না। লোকগুলো দেশে নাই এবং উপরন্ত ঘাপটি মেরে আছে। যারা 5টা গরু দেওয়ার কথা সে একটা দিছে। এবারের ঈদুল আজহায় সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে সিলেট বিভাগে, আর বরাবরের মতোই সবচেয়ে বেশি পশু কোরবানি হয় ঢাকায়। এরপরেই আছে চট্টগ্রাম বিভাগ। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। সাগরে মাছ শিকারে 58 দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাতে। এরই মধ্যে কক্সবাজার উপকূলে নোঙর করা ট্রলারে ফিরছে অনেক জেলে। তবে সরকারি নিষেধাজ্ঞা শেষ হলেও এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়েছেন জেলেরা। তাই সাগরে অনেক ট্রলারই যাচ্ছে না বলে জানিয়েছে জেলা ফিশিং বোট মালিক সমিতি। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। সাগরে মাছ শিকারে সরকারি 58 দিনের নিষেধাজ্ঞা শেষ হচ্ছে বুধবার মধ্যরাতে। এর আগেই কক্সবাজার উপকূলে ফিরতে শুরু করেছেন শত শত জেলে। উপকূলে নোঙর করা ট্রলারে পার করছেন ব্যস্ত সময়। জাল, আপনার এই বরফ, এই তেল, পানি, বাজার সানি এগুলো নিয়ে আমরা সাগরে যাবো আর কি। সাগরে যেতে পারলে আমরা খুশি। বন্ধ যখন খুলছে এখন ইনকাম শুরু হচ্ছে, আমাদের খুব আনন্দ লাগছে। এদিকে সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে এখন প্রাকৃতিক নিষেধাজ্ঞার মুখে পড়ছেন জেলেরা। কারণ নিষেধাজ্ঞা শেষের পরেই শুরু আষাঢ় মাস। তখন সাগর বৈরী থাকায় জেলেদের মাছ শিকারে পাঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন ট্রলার মালিকরা। আষাঢ় মাসে জ্বর তুফান অনেক বেশি হয়ে থাকে। আমরা কি জীবনের ঝুঁকি নিয়ে কি আমরা এখানে সাগরে কিভাবে যাব? খুব ঝুঁকিতে আছি আমরা। এখন যাব, মাছ পাবো কিনা, মাছ কি রকম হবে। আমাদের 30% বোটেই মাছ ধরার প্রস্তুতি নিয়েছে, আর 70% বোট মাছ ধরার প্রস্তুতি নেয় নাই। যেহেতু আমাদের কালকে বন্ধ শেষ, এর একদিন পরে থেকে আষাঢ় মাস শুরু, তাহলে এটা প্রাকৃতিকভাবে এমনি সাগরে মাছ ধরা বন্ধ হয়ে যাবে। যার কারণে আমাদের এইবার বন্ধটা 58 দিন বন্ধটা আমরা এটাকে 88 দিন হিসাবে বা 90 দিন হিসাবে নিচ্ছি। কক্সবাজারে যান্ত্রিক ও অযান্ত্রিক নৌযান রয়েছে 6,784টি, আর নিবন্ধিত জেলের সংখ্যা প্রায় 65,000। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেশের বাইরের খবর। অবৈধ অভিবাসীদের গ্রেফতার অভিযানের প্রতিবাদে পঞ্চম দিনেও বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারফিউ জারি করেছেন মেয়র কারেন ব্যাস। চলছে গণগ্রেফতার। সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, টেক্সাস সহ 10টিরও বেশি শহরে ছড়িয়ে পড়েছে আন্দোলন। কঠোর হাতে বিক্ষোভ দমনের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস থেকে আরও জানাচ্ছেন লস্কর মামুন। মার্কিন যুক্তরাষ্ট্রের দ্বিতীয় বৃহত্তম শহর লস অ্যাঞ্জেলেস যেন বিক্ষোভ আর মিছিলের নগরীতে পরিণত হয়েছে। টানা 5 দিন ধরে প্রতিবাদ সমাবেশে উত্তপ্ত পুরো এলাকা। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে অবশেষে লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে কারফিউ জারি করেছে সিটি মেয়র কারেন ব্যাস। রাত 8টা থেকে ভোর 6টা পর্যন্ত এই কারফিউ বলবৎ থাকবে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন লস অ্যাঞ্জেলেস মেয়র। এই কারফিউ চলবে অনির্দিষ্টকালের জন্য। কারফিউ ভঙ্গকারীকে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। মঙ্গলবার বিক্ষোভকারীরা ফ্রিওয়ে ও বড় বড় সড়কে অবস্থান নিলে বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে বাধা দেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল শুক্রবার থেকে শুরু হওয়া বিক্ষোভে শহরে অরাজক পরিস্থিতি বিরাজ করছে। লুটপাট, গাড়িতে অগ্নিসংযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের উপর পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে বলে জানায় পুলিশ। এতে পুলিশ সহ হতাহত হয়েছেন বেশ কয়েকজন। পরিস্থিতি সামাল দিতে 4,700 ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা মোতায়েন করা হলেও পরিস্থিতির তেমন উন্নতি হয়নি। উল্টো ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসামের মতামত ছাড়া সেনা মোতায়েনে তার রাজ্যের পক্ষ থেকে ট্রাম্পের বিরুদ্ধে মামলা ঠুকে দেয় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে।
অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বিক্ষোভকারীদের দমাতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ফুটেজ দেখে আইন অমান্যকারীদের শাস্তির ব্যবস্থা করা হবে। এরই মধ্যে 4 জন মেক্সিকান নাগরিককে গ্রেপ্তার করে মেক্সিকো ফেরত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে মেক্সিকোর পররাষ্ট্র দপ্তর। লস অ্যাঞ্জেলেসে সেনা সদস্যরা 2 মাস ধরে দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে পেন্টাগন। এতে সরকারের ব্যয় হবে $134 মিলিয়ন। এদিকে লস অ্যাঞ্জেলেসের এই বিক্ষোভের সঙ্গে সংহতি জানিয়ে নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, ডালাস, অস্টিন ও সান ফ্রান্সিসকো সহ যুক্তরাষ্ট্রের অনেক শহরে ছড়িয়ে পড়েছে বিক্ষোভ। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতার প্রস্তাব কমনওয়েলথের, প্রধান উপদেষ্টার সঙ্গে মহাসচিবের বৈঠক। ব্রিটিশ এমপিদের সঙ্গে আলোচনায় উন্নয়ন সহযোগিতায় জোর। নির্বাচনের সময় নিয়ে বিতর্কের অবসান হতে পারে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে। দেশের রাজনৈতিক সংকট সমাধানে দুপক্ষকেই ছাড় দেওয়ার পরামর্শ বিশ্লেষকের। এবং রাজধানীতে জনসমাগম বাড়লে করোনা সংক্রমণ বাড়ার শঙ্কা, স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ। হাসপাতালে সীমিত পরিসরে পরীক্ষার সিদ্ধান্ত অধিদপ্তরের। এই ছিল দুপুরের সময়। সঙ্গেই থাকুন সময়।